তো বাকি ইয়াসিন স্যার কেমন আছেন? আমি স্ক্রিনটা শেয়ার করি। এমনিতে স্যার আমরা আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন স্যার? আচ্ছা আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি কেমন আছেন? এই তো স্যার আছেন। স্যার ফোন দিলাম হলো আপনি যে ওই লাস্ট যে এক্সেল গুলো আপডেট করতেছেন আমাদের কি একটু দিয়েন স্যার, কারণ আমরা যেটা পাইছি ওল্ড ভার্সন, কিছু কি এডিট করছেন আপনি দেখছিলেন জার্নাল টার্নাল গুলো স্যার। হ্যাঁ ওইটা দেবো আমি আসলে নিজে ভুলে গেছিলাম তো কাজের চাপে। আমি ওই দিনের ক্লাসে করে চলে আসছিলাম চিটং। আজকে এখন পর্যন্ত চিটং, এখনো চিটং আছে। আজকে চিটাগাং আছেন স্যার? হ্যাঁ এখন চিটং আছে। আচ্ছা স্যার। ঠিক আছে, সমস্যা নাই। আর এমনিতে কাজের কোনো কোশ্চেন আছে কিনা কারণ? কাজ বলতে স্যার আমরা তো টালি প্রাইম ইউজ করি। হ্যাঁ আমাদের এখানে আরো দুইজন আছে, আমি যে গ্রুপে আছি আর কি স্যার। মোটামুটি আমরা ক্যাশ বিল গুলো এবং ব্যাংকের বিল গুলো এন্ট্রি দিচ্ছি এই আর কি। আমরা এখনো ফাইনাল রিপোর্টে পৌঁছতে পারি নাই। তো মানে কাজের মধ্যে যে প্রবলেম গুলো হচ্ছে এগুলো আল্লাহর রহমতে সমাধানই হচ্ছে। পাশাপাশি আপনার ক্লাসটা আমার খুব উপকার হচ্ছে আর কি। ওই যে টুকটাক সমস্যা যেগুলো হচ্ছে এগুলো মানে সমাধান করতে পারতেছি স্যার। আর দেন আমরা বলেন আর যখন কোনো আর কি। কোশ্চেন থাকলে। জি স্যার। বলেন বলেন। আচ্ছা ওই রিপোর্টিং গুলো এখনো ধরতেছি না, রিপোর্ট কিভাবে লাগবে না লাগবে এগুলো এগুলো নিয়ে যখন করবো স্যার ক্লাসের পরে, কিন্তু স্যার আমাকে একটু মানে দিলে স্যার একটু সময় দিয়েন। ওটা সমস্যা নাই। ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা রিপন ভাই, ওই যে ইয়ে, উনি যেটা বললো আপনার, আমরা তো যেটা শিখতেছি টালি 9 না, আর এই এই টালি প্রাইম এটা সেম তো না? হ্যাঁ সেম, একটুখানি তো ডিফারেন্স আছে না। মানে টেকনিক্যালি কোনো ডিফারেন্স আছে কিনা? টেকনিক্যালি কোনো ডিফারেন্স নাই, হচ্ছে ওর ফিচারটাকে একটু সহজ করছে। ও আচ্ছা আচ্ছা। সহজ করছে বুঝার জন্য একটু, মানে যত যত সামনে যাচ্ছে তত সহজ করার চেষ্টা করতেছে। আচ্ছা আচ্ছা। এইটুকুই। কিছু কিছু নতুন নতুন মডিউল অ্যাড করছে। লাইক ধরেন আমি এখানে ডিলিট করতে পারি না, ডিলিট করতে পারি বাট আমি দেখতে পারি না। প্রাইমে কিন্তু সেটা পসিবল। একটা ডিলিট করলে ডিলিট করা খোঁজা যায়, লেজার বা ফাউচার খোঁজা যায়। আচ্ছা আচ্ছা, আমরা অন্য একটা কোশ্চেন করি। আমরা যেরকম কাস্টমার অথবা ভেন্ডর এটা যেরকম অ্যাকাউন্টস পেয়েবল এবং রিসিভেবল দিয়ে দিচ্ছি, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ। আর যখন আমরা আমাদের ধরেন অনেক ক্ষেত্রে কোম্পানিতে 100-150 এমপ্লয়ি থাকে, তাহলে এমপ্লয়িটা আমরা কোথায় দিব? এমপ্লয়ি কি অ্যাডভান্সের? অ্যাডভান্স না, মানে এমপ্লয়ি থাকে না একটা কোম্পানিতে, হ্যাঁ ধরেন 100-র উপরে এমপ্লয়ি আছে, ওই 100 এমপ্লয়িকে আমরা কোথায় দিব? ওরা কি আমার কিসের জন্য? ওদের সাথে কি স্যালারি ট্রানজাকশনের জন্য? স্যালারি, স্যালারি, হ্যাঁ স্যালারি। স্যালারি। হ্যাঁ, তো স্যালারির স্যালারি নিতে জন্য পারে, অ্যাডভান্স নিতে পারে। জি। অ্যাডভান্সটা হচ্ছে অ্যাডভান্সের 100 এমপ্লয়ি হইলো সেটা অ্যাডভান্সে যাবে, তাই না? যদি আচ্ছা। 100 জনের অ্যাডভান্স থাকে। আর স্যালারি তো স্যালারিটা হুম অনেকে হচ্ছে টালিতে একটা পেরুল আছে, যেটা আমার ক্লাসও আছে। হুম। ওইটা থেকেও আপনি স্যালারি শিট রেডি করতে পারেন, অথবা আপনি আলাদা অন্য কোনো সফটওয়্যার থেকেও স্যালারি শিট রেডি করতে পারেন। আচ্ছা সেটা সেটা ওইভাবে। আর টালিতে যদি আপনি ইন্ডিভিজুয়াল প্রত্যেকের নামে নামেও স্যালারি রেডি করতে পারেন, আবার হুম। যদি আমি সিঙ্গেল হেডে করব সিঙ্গেল হেডও করতে পারেন। আচ্ছা সেই আচ্ছা। ক্ষেত্রে যদি আপনি যদি চিন্তা করেন যে না, আমার 150 জন এমপ্লয়, আমি 150টা লেজার করতে পারেন, তাহলে তো আপনাকে নিষেধ করতেছে না যে আমি আপনি 150 লেজার দিয়ে আপনি করতে পারবেন, এরকম তো কোনো অপশন নেই। মানে লেজার করলে কি ভালো না? লেজার করলে তো অবশ্যই ভালো, ইন্ডিভিজুয়ালি জানা যায়। আর যদি আমি টালির পেরোলটা ইউজ করি তাহলে লেজার করা লাগে না, কিন্তু টালির পেরোলে আপনার 100 জনের পেরোল আলাদা করা যায়। যদি টালিতে পেরোল আমি মেনটেন না করি, সেক্ষেত্রে আপনি 100 লেজার করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক তাহলে আছে। 100 জনের ডিটেলস পাওয়া যায়। ও
ঠিক আছে। হুম। আজকে আমাদের মোটামুটি আমরা তো এই লাস্ট ক্লাসটা তো আমরা 3টা ক্লাসে তো আমরা মোটামুটি ট্রেডিং সম্পর্কে ভালো একটা ধারণা পাইছি, ট্রেডিং বিজনেসটা আসলে কিভাবে হবে। তো এখন যেটা হচ্ছে আজকে আমরা নতুন একটা অ্যাকাউন্টস নিয়ে কাজ করি। নতুন অ্যাকাউন্টস বলতে এটার ম্যাটেরিয়ালস আপনাদের কাছে আছে। তো এটা হচ্ছে আজকে আমরা এনজিও তে যে অ্যাকাউন্টস গুলো মেনটেন করে সেই অ্যাকাউন্টস নিয়ে আমরা কাজ করব। অর্থাৎ সেই অ্যাকাউন্টস তৈরি করব, পোস্টিং দিব, দেন রিপোর্ট করব। কিন্তু ইয়ে ভাই, আমাদের তো ট্রেডিং এর তো একটু রিপোর্ট টিপোর্ট গুলো এখনো হয় নাই। ধরেন পারচেজ সেল করলাম, ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এগুলো তো দেখি নাই। এগুলো আজকে আমরা দেখব। আর এটা করার পরে রিপোর্টটা দেখব। রিপোর্টিং তো ধরেন আপনার এই ঝামেলার তেমন কিছু থাকে না, রিপোর্টিংটা তো খুব ইজি। আমার মেইন ছিল যে ওখানে আমার শেখানোর যেটা মেইন ছিল বা যেটা আমার খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেটা ছিল যে আমার আপনাদেরকে গ্রুপ লেজার চার্ট অফ অ্যাকাউন্ট ডিজাইনিং এইটা সম্পর্কে ভালো করে ধারণা দেওয়া এবং ট্রানজাকশন সম্পর্কে ধারণা দেওয়া। যেহেতু আপনি ওই কোয়েশ্চেনটা করছেন যে এটা আমি পরে করার কথা ছিল, যেহেতু কোশ্চেন আপনি করছেন, সো এটা আমি আপনাদেরকে দেখাই, যেহেতু কোশ্চেন করাই হয়েছে। সো সেক্ষেত্রে আমি আপনাকে দেখাইতে পারি আপনাদেরকে। ট্রানজাকশন তো আমরা আমাদের মতো করে ট্রানজাকশন গুলা সফটওয়্যারে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আপনি দেখেন ট্রানজাকশনের পরে ব্যালেন্স শিট কিন্তু অটো হয়, সেটা আগে থেকে বলছি। আমি যখন ব্যালেন্স শিটে গেছি ব্যালেন্স শিটটা অটো হয়। আর আমি আপনাদেরকে আগে বলছিলাম যে এই রিপোর্টটাকে কতটুকু স্মার্টলি বা আরো কত ডিটেলসে আমি দেখতে পারি, সেটা আমাকে হেল্প করে হচ্ছে এই সাইটের যে স্কোর গুলো আছে এগুলো। এখন এগুলা এরকম একটা জিনিস যে সবকিছু জিনিস যদি সবগুলা যদি আমি আপনাদেরকে এটা কি বলে এই স্পেসিফিক ধরে ধরে বলি, সেক্ষেত্রে অনেক সময়ের ব্যাপার থাকে। আর সেই ক্ষেত্রে আমার যে মূল গোল আছে, গোলটা থেকে আমি একটু দূরে সরে যাই। কারণ হচ্ছে আমার মূল টার্গেট থাকে হচ্ছে আপনাদেরকে সঠিক একটা ধারণা দেওয়া টালি নিয়ে। তারপর আমি রিপোর্ট গুলো নিয়ে একটু আলোচনা করি, দেখবেন খুব ইজিলি বুঝবেন। ট্রানজাকশন নিয়ে তো আমাদের তেমন কোনো কোশ্চেন ছিল না, যেরকম আমরা পেমেন্ট, রিসিভ, সেলস, পারচেজ এগুলো নিয়ে তো আমাদের এই মুহূর্তে কোনো কোশ্চেন নেই। কোশ্চেন আছে কি? ওকে। তো রিপোর্টিং এর ক্ষেত্রে দেখেন, আমি যদি ব্যালেন্স শিটটাকে দেখি, আমরা একটু ওই যে মনে করেন আমি জানি না অন্যদের কোশ্চেন আছে কিনা, আমার কিছু কোশ্চেন আছে। যেমন আমরা সেলস রিটার্ন অথবা পারচেজ রিটার্ন, হ্যাঁ, এটা একটু আমরা দেখি নাই। হ্যাঁ, তারপরে ধরেন কিছু খরচপাতি হয় ওই যে ট্রেডিং এর, ওগুলিও যদি একটু দেখাই দিতেন, হ্যাঁ, তাইলে একটু ভালো হইতো আর কি। আচ্ছা, সেলস রিটার্ন পারচেজ রিটার্নের যে পার্টটা আছে ওইটা আমি আপনাদের যে ফরম্যাটটা দেওয়া আছে ওখানে আমি যে একদম এই টালির ক্লাসের যে লাস্ট যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমি অলমোস্ট সেলসের আমি পুরো প্রিভিউটা আমি এখানে তৈরি করে রাখছি। তো ওইটা আমি ওখানে আপনার যে সেলস রিটার্ন বলতে আরো যে পার্টগুলো সেলসের সাথে যা কিছু আছে এবং পারচেসের সাথে যা কিছু আছে ওই ক্লাসে ভালো করে আমরা দেখাই দেব। আর এটাকে আমি ছোট ছোট করে ভাগ করছি এই কারণে যাতে আমরা খুব আস্তে আস্তে জিনিসটা খুব মাথায় ঢুকাইতে পারি। স্পেসিফিক কমন ভাবে করলে আসলে দেখা গেছে যে আমি দেখাই দিয়ে যাব, বাট আপনাদের নিতে পারবেন, কিন্তু আবার একটা সময় ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। বাট আমি ট্রেড ওয়াইজ যখন বলবো তখন একটা সময় দেখবেন যে আমি যা করতেছি আপনার কাছে খুবই সহজ মনে হচ্ছে।
একটা সেকেন্ড আমার একটা ইকো হচ্ছে নাকি? এবার আসেন আপনার রিপোর্টিং এর ক্ষেত্রে আসলে আমরা কিভাবে রিপোর্ট গুলো জেনারেট করতে পারি বা দেখতে পারি। ফার্স্ট আমি রিপোর্ট গুলো দেখা হচ্ছে আমি এক্সপেন্ডিচার এন্ট্রিতে যাব। লাইক আপনি যদি ব্যালেন্স শিটে আসেন প্রথমে এইভাবে আসে, যেটা হচ্ছে লাইবিলিটি এবং অ্যাসেট। এবং এই যে আমি বারে বারে বলতেছি যে এই ব্লু স্ক্রল গুলো আমাকে হেল্প করে। কিরকম হেল্প করে? ডিটেলস যখন ক্লিক করলাম দেখেন সে যতটুকু তার ভিতরে ডিটেলস করা পসিবল সে কিন্তু ওইভাবে তার রিপোর্ট ডিটেলস করে দিচ্ছে। দেন হচ্ছে পিরিয়ড। পিরিয়ড হচ্ছে আপনি কোন সময় ব্যালেন্স শিট চান, একদিনের, এক মাসের, এক বছরের, আপনি আপনার মতো করে টাইম দিলে আপনাকে সে টাইম অনুসারে আপনাকে কি করবে, আপনার রিপোর্ট দেখাই দেবে। ইভেন ভ্যালুয়েশন। ভ্যালুয়েশন হচ্ছে আমি সফটওয়্যারে যখন আইটেম গুলো ক্রিয়েট করছি একরকম ভ্যালুয়েশন দিছি, এখন আমি চাইলে এই ভ্যালুয়েশনটাকে আমি আমার মতো করে কি করতে পারি, চেঞ্জ করে রিপোর্ট জেনারেট করতে পারি। এগুলো কিন্তু সিম্পল, শুধু এই পার্টগুলোতে এন্টার দিলে হচ্ছে। পাশাপাশি হচ্ছে আমাদের যেটা যেটা আমাদের কমন হয় বা যেটা আমাদের রিপোর্ট জেনারেটের ক্ষেত্রে খুব ভালোভাবে কাজে লাগে সেটা হচ্ছে নিউ কলাম। নিউ কলাম হচ্ছে ধরুন আমরা অনেক সময় চাই না যে এই বছরের সাথে প্রিভিয়াস বছরের একটা কম্পারিজন দেখার জন্য। তো আমি যদি নিউ কলাম দিয়ে যদি ওই টার্মসটা দিয়ে দিই, দেওয়ার সাথে সাথে দেখেন আমাকে সে দুটো অর্থ বছরের পাশাপাশি আমাকে ব্যালেন্স শিট দেখাই দিচ্ছে এবং এই বছরের সাথে এই বছরের কি হয়েছে কি না হয়েছে সবকিছু আমরা এখানে দেখতে পারি। এভাবে নিউ কলাম করে করে আরো কোনো পিরিয়ড চাইলে পাশাপাশি আমার 2টা 4টা 5টা 10টা যে কয়টা ব্যালেন্স শিট পাশাপাশি আমার দরকার সেটা মান্থলি হতে পারে, যেভাবে হতে পারে আপনি দেখতে পারেন। এবং এখানে ডিলিট করলে ডিলিট হয়, অল্টার করলে হচ্ছে ওর মাঝখানে আবার কিছু অল্টার করতে হয়, যে মাঝখানে আমি কোনো ভাগ করতে চাই। তো এই এইটা হলো আমাকে সে, আমি যদি পাশাপাশি 2টা ব্যালেন্স শিট দেখতে চাই দেখতে পারি। দেন আবার সে একটা অপশন বলছে অটো কলাম। তো অটো কলাম মিন্স হচ্ছে আমি অটো কলাম গুলো দেখতে পারি যে আসলে আমি যদি এখানে যদি বলি যে মান্থলি করি তাহলে সে আমাকে 12 মাসের 12টা ব্যালেন্স শিট দেখেন আমাকে তৈরি করে দিচ্ছে। তো 12 মাসের 12টা ব্যালেন্স শিট আমাকে সে ইন্ডিভিজুয়ালি তৈরি করে দিছে। স্যার ও টু কলাম বলতে এটা কি এখানে আলাদা ক্রিয়েট করতে হবে না থাকবে সাইটে? আমি যদি দেখেন অটো কলামে, এই অটো কলামে এন্টার দিছি সে কিন্তু ডিফল্ট কতগুলো কলাম দিয়ে দিছে দেখেন, ফোর্থ উইকলি, হ্যাঁ হ্যাঁ ফোর্থ উইক, মান্থ, ডেইলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, মান্থলি, কোয়ার্টারলি। সো আপনি কোয়ার্টারলি দিলে কোয়ার্টার মানে কি 4টা হয়, 4টা 4 4 4 কোয়ার্টার 4টা ব্যালেন্স শিট থাকে, ঠিক আছে। জি জি। সো এই ইনভেন্টরি রিপোর্ট বা অ্যাকাউন্টিং রিপোর্ট এগুলো অন্য পার্ট। এখানে যেটা এই রিপোর্টটাকে, এই রিপোর্টটাকে আরো কতটুকু আমি যদি শুরু থেকে যাই, যেমন পেছন থেকে যাই, এই রিপোর্টটাকে আমার এই কলাম ছাড়াও যদি আরো কতটুকু ভালোভাবে দেখতে চাই সেটার জন্য হচ্ছে আমার এই কনফিগার। অর্থাৎ প্রত্যেকটা রিপোর্টকে আপনি যদি আরো ডিটেলসে বা আরো অন্য কোনো সিস্টেমে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে কনফিগারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখে আপনি যদি কনফিগারে ক্লিক করেন দেখেন সে ফার্স্টে বলতেছে শো ভার্টিক্যাল ব্যালেন্স শিট। এই লাইনগুলো পড়লে স্যার আপনারা বুঝে যান। আমি রিপোর্ট নিয়ে কেন বেশি মাতামাতি করি না, কারণ রিপোর্ট গুলো যখন আপনি কাজ করতে যাবেন রিপোর্ট জেনারেটিং কালিতে খুবই সহজ। আমাদের ট্রানজেকশন, স্যার আমাদের ট্রানজেকশন গুলো যদি এন্ট্রি থাকে তাহলে রিপোর্ট গুলো ওইখান থেকে বের করা যাবে, যেভাবে ছাবো আমরা এইভাবেই, তাই না? রাইট। লাইক ধরুন আমি ভার্টিক্যাল ব্যালেন্স শিট দিয়েছি, দেখেন ভার্টিক্যাল ব্যালেন্স শিট আমার ডান। এখন বুঝতে পারছি ভার্টিক্যাল স্যার। ব্যালেন্স আমাদের শিট কোনটা বলুন। মোট কথা হচ্ছে স্যার আমাদের ট্রানজেকশন গুলো এন্ট্রি দিতে হবে মানে ভালোভাবে। হুম। ওইটা আমি ঠিক মতো দিলে এগুলা তেমন ঝামেলা কিছু না, ওর মধ্যে ডিফল্ট যা আছে তাই। দেখেন আমি যদি ভার্টিক্যালি বলি সে আমার লাইবিলিটি, অ্যাসেট, মূল্য বিয়োগ আমাকে দেখে দিচ্ছে। অর্থাৎ নট অনলি এটা ব্যালেন্স শিটের ক্ষেত্রে, আমি প্রফিট এন্ড লসে গেলেও কিন্তু একই ফিচার, একই দেখেন ডান পাশে তাকায় দেখেন একই জিনিস। অর্থাৎ একটা জিনিসকে কতটুকু স্মার্টলি বা কতটুকু গভীর আমি দেখতে পারি। স্টক সামারিতে যান, ওইটার কিছু পিরিয়ড আছে, যেমন এখানে গ্রুপ দেখাচ্ছে, এই যে আইটেম ক্লিক করলে আইটেম ওয়াইজ দেখাবে, শো প্রফিট থাকলে প্রফিট দেখাবে,
দেন হচ্ছে আমার নিউ কলাম অল্টার কলাম সেম এখানে কনফিগার আছে, এবং এই কনফিগার গুলো একটু ব্যালেন্স শিট পিএনএল থেকে ভিন্ন এবং প্রত্যেকটা লাইন পড়েন বুঝবেন। যেমন সে বলতেছে দেখেন এখানে শো ওপেনিং মানে ইয়েস, শো ইন ওয়ার্ড, শো আউট ওয়ার্ড, শো ক্লোজিং, লাইক আমি এই কয়টা দিলাম, ইয়া যদি আমি অ্যান্ড্রয়েড দিয়ে বের করি এই কয়টার উপরে দেখেন সে বলতেছে ওপেনিং এ কত প্রোডাক্ট ছিল, কত প্রোডাক্ট ইন ওয়ার্ড পারচেজ করছি, কত আউট ওয়ার্ড আমি সেল করছি, কত আমার ক্লোজিং আছে। এইভাবে আমার ব্যালেন্স শিট, প্রফিট এন্ড লস, রেশিও অ্যানালাইসিস, এই রিপোর্ট গুলা কিন্তু অটো সেম, এগুলাকে যে হেল্প করবে সেটা হচ্ছে কনফিগার আমাকে হেল্প। পাশাপাশি আপনি যদি দেখেন ডিসপ্লেতে যান, ট্রায়াল ব্যালেন্স একই রকম, ওই একই জিনিস আপনি এই পাশে তাকায় দেখেন অল্প কিছু চেঞ্জ, যেমন গ্রুপ ওয়াইজ এখন গ্রুপ ওয়াইজ আছে, আবার যদি লিড ওয়াইজ মানে লেজার দেখেন প্রত্যেকটা লেজার। এই জিনিসগুলো যদি আপনারা একটু ট্রাই করেন যে আমার রিপোর্ট গুলা কতটুকু স্মার্ট জেনারেট করা যায়, এবং প্রত্যেকটা রিপোর্টে একটা কনফিগার আছে, আপনি কনফিগারে গেলে ওকে এখন কতটুকু স্মার্টলি ব্যবহার করা যায়, সো আপনাকে সে সেইভাবেই তার রিপোর্ট জেনারেট করে দিবে। যদি আপনি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করেন এগুলা খুব ইজি। এক্সপেন্ডিচারে যে কথাগুলো বলছেন, আমি কেন এক্সপেন্ডিচার এন্ট্রিগুলো দিই নাই সেটা হচ্ছে আজকের অ্যাকাউন্টটা দেখলে আপনি বুঝবেন। আমি আসলে ধাপে ধাপে যাওয়ার চেষ্টা করছি, একটা জায়গায় আপনাদেরকে বসাইতে চাই। ঠিক আছে স্যার, রিপোর্টটা মোটামুটি বুঝতেছেন যে আসলে রিপোর্ট দেখাটা এত আহামরি ঝামেলার কোনো কিছু না। জি স্যার, বুঝতে পারছি। মাঝারুল স্যার কি বলেন? না ঠিক আছে, আগান, অসুবিধা নেই। আপনি দেখেন বাকি ক্লাসগুলো করলে বুঝবেন, আমি আচ্ছা। ওইভাবেই সেট আপ করা। আমি তো আপনাদেরকে ডে ওয়ানেও বলছিলাম যে দেখেন যদি আমি এরকম ভাবে সাজাইছি, আমি একটা ক্লাস একটা প্ল্যাটফর্মে করি নাই, ওই রিপোর্ট গুলাকে আমি 8টা ক্লাসে ভাইগা ভাইগা করছি, যাতে আমি হচ্ছে ট্রেড ওয়াইজ আমি যখন যাব আমার রিপোর্টও যাবে, আমার সিস্টেমও যাবে, আমি আস্তে আস্তে শিখবো, আমাদের মাথার উপর তো প্রেশার। ওকে, এখন দেখেন আমি এনজিও অ্যাকাউন্টসটা আসলে কি করছি। এনজিও সম্পর্কে তো মোটামুটি আমাদের একটা ধারণা আছে। জানি স্যার, আপনার এনজিও সম্পর্কে কি রকম ধারণা আছে? এনজিও সম্পর্কে কোনো ধারণা আছে আপনার স্যার? একটু থাকলে কি একটু শেয়ার করতেন। এনজিওটা হচ্ছে স্যার আমরা যেটা বুঝি, যেমন ধরেন আশা, ব্রাক যেগুলো আছে স্যার, এগুলো তো ওই যে সামাজিক যে কাজগুলো করে বা ক্রেডিট দেয়, মানে লোন টোন দেয়, এই জাতীয় এগুলো বুঝি আর কি স্যার। আচ্ছা, আসলে ওটা যদি আপনি চিন্তা করেন, ওরা কিন্তু আসলে কেউ এনজিও না, ওর নামে এনজিও। ওদের এনজিওর কিছু পার্ট আছে, ওরা কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ সংস্থা। এনজিওটা আসলে বলি যদি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আসলে কি, যেটা এরকম একটা, আরো যদি সহজ বলি নন প্রফিট অর্গানাইজেশন, অনেকটা এরকম। লাইক এনজিও গুলার মূলত এনজিও কারা বা কোন ধরনের গুলাকে আমরা এনজিও কাতারে ফেলতে পারি, এরকম কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যারা কিনা হচ্ছে বিভিন্ন সংস্থা থেকে তারা একটা ফান্ড পায়, একটা ফান্ড প্রদান করা হবে বা একটা ফান্ড দিবে, ওরা ওই ফান্ডটাকে তারা স্পেসিফিক একটা সেক্টর বলে দেয় ওই প্রতিষ্ঠানকে যে আপনি এই ফান্ডটা নেবেন, এটা নেওয়ার পরে আপনি ওর স্পেসিফিক একটা খরচের খাত ধরে, লাইক হচ্ছে শিক্ষা খাতে আপনি ব্যয় করবেন, স্বাস্থ্য খাতে ব্যয় করবেন, সেটা অজপাড়াগায় দিতে পারে, সেটা অন্য কোথাও হইতে পারে, যে এই খাতে আপনার এত এত টাকা খরচ করবেন, আমরা এই ফান্ডটা দিলাম, তার এই ফান্ডটাকে এখানে খরচ করব। লাইক আমি যদি বলি আমাদের এখন যেটা রোহিঙ্গা সেক্টর আছে বাংলাদেশে, রোহিঙ্গা যারা আছে ওখানে অনেকগুলো এনজিও কাজ করে, তো তারা কিন্তু কেউ ক্ষুদ্র ঋণ না, প্রত্যেকটা প্রতিষ্ঠানে হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হইতে পারে, অন্য কোনো সংস্থা হইতে পারে, ওখান থেকে ওরা হচ্ছে ওই প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট দিচ্ছে, এবং তারা ওইখানকার মধ্যে দেখবেন কেউ হচ্ছে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করতে, কেউ শিক্ষা নিয়ে কাজ করতেছে, কেউ খাদ্য বাসস্থান নিয়ে কাজ করতেছে,
তো ওদেরকে ওইরকম একটা অ্যামাউন্ট দেওয়া হয় বা তারা ওইরকম একটা অর্থ বরাদ্দ পায় যেটা কিনা তারা ওই খাতে খরচ করে। তো ওই ধরনের প্রতিষ্ঠানগুলো আসলে হচ্ছে আমার এনজিও আমরা বলে থাকি। যেমন তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠান ডোনেট করে এবং সেই প্রতিষ্ঠান তাকে স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। লাইক আপনি শুধু যে টাকা দিলে আমি খরচ করলাম তা কিন্তু না, সে টাকা দেওয়ার সাথে সাথে একটা কিন্তু প্যারামিটার দিয়ে দেয়, যারা ওদের ভাষায় ওরা বলে অ্যাক্টিভিটিস বলে, যে ওরা একটা অ্যাক্টিভিটিস দিয়ে দেয়। আর সহজভাবে বলে ওরা একটা চার্ট অফ অ্যাকাউন্টস দিয়ে দেয় যে আপনাকে আমি 10 কোটি টাকা দেবো, এই হেডে আপনি খরচগুলো করবেন, আপনার এই হেডে খরচ করতে পারবেন না। সেই হিসাবে যদি আপনি দেখেন, স্ক্রিন তো দেখতেছেন না, সেই হিসাবে যদি দেখেন একটা এনজিওতে আসলে আমি কি করার চেষ্টা করছি। একটা এনজিওর তো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সো ওর কিছু ফিক্সড অ্যাসেট থাকবে, লোন এন্ড অ্যাডভান্স থাকবে, বিভিন্ন লোকে লোন নিতে পারে, ডিপোজিট অ্যাসেট থাকবে। বাট এনজিওতে আসলে মূল যে জায়গাটাতে এনজিও কাজ করে সেটা হচ্ছে এক্সপেন্ডিচার। অর্থাৎ এনজিওর মূল মূল অ্যাকাউন্টস রেডি বা অ্যাকাউন্টস এর যে কাজটা থাকে সেটা হচ্ছে এক্সপেন্ডিচারের উপর। এক্সপেন্ডিচারের উপরে কাজটা এরকম থাকে যে ওরা যখন অ্যামাউন্টটা দিয়ে দেয় সেটাকে আমরা ওয়ান কাইন্ড অফ আয় বলতে পারি, কারণ ওদের কিন্তু অন্য কোনো আয় নাই, অন্য কোনো বিজনেস নাই। ওই প্রতিষ্ঠানকে একটা প্রতিষ্ঠান কিছু টাকা দিচ্ছে, সেখান থেকে সে নিজে কিছু টাকা ইউজ করবে, আর পাশাপাশি ও যে গাইডলাইন দিচ্ছে গাইডলাইন অনুসারে খরচ করবে। অর্থাৎ মূল অ্যাকাউন্টসটা হচ্ছে কোন একটা ফান্ড থেকে টাকা পাইলে সেটাকে সে ইনকাম বলতেছে, এবং ওই টাকাটাকে সে কি করতেছে, ওই লোকের বা যে ডোনেট করছে বা যে প্রতিষ্ঠান ডোনেশন করছে ওই প্রতিষ্ঠানের গাইডলাইন অনুসারে কি করা, খরচ করা। লাইক আমি এখানে এরকমই করার চেষ্টা করছি। দেখেন, যে প্রতিষ্ঠান ডোনেটটা করবে বা যারা ডোনেটটা করবে, আমি এখানে ডোনেশনের কিছু নাম লিখছি। যে দেখেন, ইনকাম বলতে এই যে ইন্টারন্যাশনাল ফান্ড থেকে টাকা আসতে পারে, লোকাল ফান্ড থেকেও টাকা আসতে পারে, গভর্নমেন্টও টাকা দিতে পারে, ইন্টারন্যাশনাল সাইড থেকেও টাকা আসতে পারে। সেই টাকাটা তার একটা স্পেসিফিক একটা ফর্মুলা দিয়ে দিছে বা স্পেসিফিক একটা চার্ট অফ অ্যাকাউন্ট দিয়ে দিছে বা অ্যাক্টিভিটিস দিয়ে দিছে, যে সেই টাকাটা হচ্ছে তারা 3টা ডিভিশন নিয়ে কাজ করবে বাংলাদেশে। সেটা হচ্ছে কুমিল্লা ডিভিশন, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন, এরকম। এবং সেখানে তারা বলতেছে যে তাদের মূল কাজ হচ্ছে এন্টারটেনমেন্ট এবং হেলথে। তো তারা এন্টারটেনমেন্ট আর হেলথে কিছু টাকা খরচ করবে, আর বাকিটা হচ্ছে যেহেতু ওইখানে যারা কাজ করবে ওই সেক্টরটাতে কুমিল্লা ডিভিশনে তাদের তো একটা স্যালারি দরকার আছে। এই একই রকম তারা প্রত্যেকটা ডিভিশনে তারা কিছু কাজ করবে, এবং প্রত্যেকটা ডিভিশনে কোন কোন খাতে তারা কত কত টাকা ব্যয় করবে সেটা তারা আগে থেকে প্রিডিফাইন্ড হিসেবে পেয়ে থাকে। সেকেন্ড হচ্ছে ওদেরকে এই টাকাগুলো দেয়, দেন হচ্ছে তারা টাকাগুলো কি করবে, ওই খাতে ব্যয় করবে। এবং এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার এখানে যেটা আমরা শেখার জন্য মূল জিনিস সেটা হচ্ছে বাজেট। অর্থাৎ আমি যে বলতেছি যে তার একটা স্পেসিফিক একটা প্যারামিটার দিয়ে দেয় যে আপনি কোন কোন খাতে কত খরচ করবেন, অ্যাকাউন্টিং এর ভাষায় সেটা হচ্ছে বাজেট। অর্থাৎ তার একটা বাজেট দিয়ে দেয় যে আপনাকে এত টাকা দেওয়া হবে এবং আমার বাজেট হচ্ছে এই বাজেট, এই খাতে আপনি খরচ করতে পারবেন, আপনি এই বাজেট অনুসারে খরচ করতে পারবেন, খরচ করার সময় বাজেট দেখতে পারেন, এবং বছর শেষে আমি চাইলে আপনাকে বাজেট ভ্যালিয়েশন দিতে হবে। অর্থাৎ আমাদের তো এনজিও অ্যাকাউন্টস আমরা শিখবো, পাশাপাশি আমরা এখান থেকে আজকের মূল অ্যাকাউন্টস এর মূল দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে এনজিওর বিজনেসের ধরন এবং তাদের ধরন অনুসারে চার্ট অফ অ্যাকাউন্টসটা কোন ধরনের হয়, এবং সেকেন্ড বা থার্ড যেটা বলতে পারি সেটা হচ্ছে বাজেট ক্রিয়েশন। অর্থাৎ তালিতে যে একটা বাজেট সিস্টেম হয় সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। অর্থাৎ আমার মূল হচ্ছে বাজেট শেখা, মূল হচ্ছে এনজিওর অ্যাকাউন্টস এর ধরন জানা, এবং সেইটা আমি সফটওয়্যারে ট্যালিতে কিভাবে ইমপ্লিমেন্টেশন করব সেটাই হচ্ছে আজকের মূল টপিকস। তো যথারীতি আমি যদি বলি যে আমার এনজিও অ্যাকাউন্টস, তাহলে তো আমাকে অ্যাকাউন্টস কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তো আমি একটা এনজিও অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ক্রিয়েশন তো আমরা জানি, সেক্ষেত্রে আমাদের হচ্ছে ক্রিয়েটে যাব। আমি যদি বলি 19 ব্যাচ,
কান্ট্রি তো আমার বাংলাদেশ, এবং বাদ বাকি জিনিসগুলো যেমন আমার এটা হচ্ছে 1/7/22, আমি অনুমতি করে দেবো অ্যাডমিন। কনফিগারেশন নিয়ে তার কারো কোনো কোশ্চেন নেই আছে? এখন দেখেন ছোট কয়েকটা জিনিস আমি দেখাই। যেমন আমরা এনজিও তে যখন যাই, এনজিও তে আমরা যখন কাজ করি তখন আমাদের ওরা যেটা বলে প্রফিট এন্ড লস তারা বলে না, তারা বলে হচ্ছে সেটাকে কি বলে, ইনকাম ওভার এক্সপেন্ডিচার। তো এনজিও দের ভাষায় প্রফিট এন্ড লসটাকে ইনকাম ওভার এক্সপেন্ডিচার বলে। টালিতে যদি আমি ইনকাম ওভার এক্সপেন্ডিচারের চিন্তা করি, আমি তো মোটামুটি এগুলো সম্পর্কে আমার ধারণা আছে। সো ইনকাম ওভার এক্সপেন্ডিচার গুলি আমি একটা জিনিস শুধু দেখানোর জন্য আপনাদের বলছি, যেমন এখানে একটা ফিচার আছে, আপনি ফিচারে ক্লিক করেন, লাইক ধরুন অ্যাকাউন্টিং ফিচার আমি ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে দেখেন জেনারেল পরে যে ইনকাম এন্ড এক্সপেন্স অ্যাকাউন্ট প্রফিট এন্ড লস। এটা আপনাদেরকে এখন জানার দরকার নাই, এটা আমি কেন বলতেছি আমি একটু পরে আসতেছি। এটা করে যদি আমি বের হই, তো দেখেন আমার ব্যালেন্স শিটটা, যে প্রফিট এন্ড লস যে অপশনটা ছিল সেটা কিন্তু ইনকাম এন্ড এক্সপেন্স অ্যাকাউন্ট হিসেবে কি করছে, সুইচ করছে। তো এখানে আমাকে ফিচার নিয়ে কথা বলার কারণ হচ্ছে এই যে আমরা যে এখন যে কাজ করব বাজেট নিয়ে, বাজেটটাও কিন্তু এখান থেকে কি করতে হয়, আনতে হয়। এই যে মেইনটেইন বাজেট এন্ড কন্ট্রোল, এই অপশনটা এখান থেকে আনতে হয়। তার মানে আজকে আমরা এটুকু জানি যে টালিতে ফিচার নামে একটা পার্ট আছে, যে পার্টটা হচ্ছে আমার টালিতে বাই ডিফল্ট যে সিস্টেম গুলা খোলার সময় থাকে তার সাথে আরো নতুন ফিচার যদি আমি অ্যাড করতে চাই, যেটা কিনা আগে থেকেই টালিতে ডিফল্ট আছে, সেটা আমি খুঁজে পাবো কোথায়, ফিচারে। লাইক একটু আগে স্যার আমার কোশ্চেন করছিল যে আমি ডেবিট নোট ক্রেডিট নোট এগুলো দেখি নাই, দেখেন আমার এখানে ডেবিট নোট এবং ক্রেডিট নোটের পার্ট গুলো আমি কিন্তু অনই করি নাই। যদি আমার সিস্টেম আমি অনই না করি সেটা তো আমি ওখানে এন্ট্রি দিতে পারবো। তো আমি পার্ট বোঝানোর জন্য দেখালাম যে মেইনটেইন বাজেট কন্ট্রোলটা যদি আমি ইউজ করি, তো আমার অ্যাকাউন্টিং ইনফোতে গেলে দেখেন এখানে বাজেট নামে নতুন একটা অপশন চলে আসবে। দুটো অপশনই বাজেট এবং হচ্ছে যে ইনকাম এন্ড এক্সপেন্স, এই দুটো অপশনই কিন্তু আমি ফিচার থেকে কাউন্ট করছি। ফিচার কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টিং ফিচার আর একটা হচ্ছে ইনভেন্টরি ফিচার। এই দুইটা নিয়ে আমাদের যে ক্লাস হবে, এটা হয়তো বা আফটার ক্লাস টাইম থাকলে আমরা করবো, নাইলে নেক্সট ক্লাসটায় ফার্স্টে আমরা এই ফিচার নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা তো প্রথমে ট্রেডিংটা বুঝলাম, ট্রেডিংটা বোঝার পরে যখন আমি অ্যাকাউন্ট সুইচ করে এনজিও তে গেছি, ওই এনজিও সিস্টেম অনুসারে যাইয়া আমার দুইটা তিনটা ফিচারের পরিবর্তন করা লাগছে। লাইক হচ্ছে আমার প্রফিট এন্ড লসটাকে ইনকাম ওভার এক্সপেন্ডিচার করা লাগছে এবং আমার বাজেটের অপশনটা আনা লাগছে। সো এই দুইটা আনতে যাইয়া আমি দেখলাম যে তালিকা একটা ফিচার নামে অপশন আছে, আমি সেখান থেকে ফিচার কি করছি, তৈরি করছি। ফিচার 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 থেকে আমি জিনিসগুলা অন করে আমি আমার কাজের উপযোগী করে নিছি। ওকে, এখন কথা না বাড়ায় যেহেতু আমি অ্যাকাউন্টস ক্রিয়েট করে ফেলেছি, আমি চার্ট অফ অ্যাকাউন্টস ডিজাইন করি। চার্ট অফ অ্যাকাউন্টস ডিজাইন তো ওই আগের মধ্যে আমরা করতে পারি। লাইক ধরেন আমি যদি এবি ব্যাংকে যাই, এবি ব্যাংক, সো এটা আমি কোথায় যাব, অ্যাকাউন্টিং ইনফরমেশন লেজার ক্রিয়েট এবি ব্যাংকের লেজার এন্টার ব্যাংক অ্যাকাউন্ট। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট, সেকেন্ড হচ্ছে ব্যাংক এশিয়া লিমিটেড, সেটা কিনা ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে। তারপর হচ্ছে কম্পিউটার, যেগুলো ফিক্সড অ্যাসেটের আন্ডারে।
এগুলা নিয়ে তো আমি তেমন কিছু বলতেছি না, এগুলো তো আপনারা জানেন যে এগুলো আমি করতেছি কেন। তো দেখেন আমার কিন্তু ওই একটা পার্ট যখন করছি এই পার্টে কিন্তু আমাদের কোনো কোশ্চেন নেই, কারণ আমরা মোটামুটি আমাদের ধারণা হয়ে গেছে যে এগুলো আসলে কি করতেছে, তাই না স্যার? এগুলা নিয়ে কি কোনো কোশ্চেন আছে কারো স্যার? থাকলে করতে পারে। স্টেশনারি, আসলে স্টেশনারি ফিক্সেস এটা পড়ে না, এখানে ওরা ভুল দিছে। তো স্টেশনারিটা এখানে দেওয়া দরকার নাই, স্টেশনারিটা আমি এখানে দিলাম, কারণ স্টেশনারি ফিক্সড মধ্যে পড়ে না। লোন এন্ড অ্যাডভান্সের কয়টা পার্ট আছে? কন্টেন্ট ইনফরমেশন, লেজার ক্রিয়েট, আন্ডার হচ্ছে লোন এন্ড অ্যাডভান্স অ্যাসেট। চারটা পেপার তো আমাকে করতে হয়, লোন এন্ড অ্যাডভান্স অ্যাসেট, দেন হচ্ছে মান্থলি ডিপোজিট এন্ড লেজার। আমি এটা বলতে গেছিলাম ডিপোজিট অ্যাসেট। যখন আমি বাকি পার্টে গেলাম, এই সিস্টেমটা আমি অলমোস্ট, এই সিস্টেমটা আমরা লাস্ট ক্লাসে স্যারদের কোশ্চেনে আমি অলরেডি এই ধরনের সিস্টেমের অ্যান্সার আমি দিয়ে দিয়েছিলাম, যার কারণে এটা আপনাদের বুঝতে সহজ হবে। লাইক ধরেন আমি এখানে দেখেন আমি শুধু একটা পার্ট করছি এক্সপেন্স, যেহেতু এনজিও তে যেহেতু নন নন প্রফিট অর্গানাইজেশন, এনজিও তে কিন্তু ডিরেক্ট এক্সপেন্স বলতে কিছু নাই, কারণ ওখানে ডিরেক্ট বলতে কোনো কিছু না, যেহেতু ওটা উৎপাদন হচ্ছে না, অন্য কিছু হচ্ছে না, সো কমন সেটা ইনডিরেক্টলি থাকে। দেখেন তারা বলতেছে যে এক্সপেন্স আপনি খরচ করবেন, কিন্তু খরচ করবেন কুমিল্লা ডিভিশনে, ঢাকা ডিভিশনে, খুলনা ডিভিশনে। আর কোন কোন খাতে খরচ করবেন? এই খাতগুলোতে খরচ করবেন। তো সেই হিসাবে আমি যদি বলি এখানে কোনগুলা গ্রুপ আর কোনগুলা লেজার, কেউ কি আমাকে বলতে পারবেন? বা আমি কিভাবে সাজাইতে পারি যে কোন পার্টটাকে আমি গ্রুপে রাখলে তারপরে কোনটাকে কিভাবে কি করলে আমি এটা সাজাবো, একটু সাজানোর ধরনটাকে আমাকে একটু বলতে পারবেন? হ্যাঁ, এই যে কুমিল্লা, ঢাকা, খুলনা এগুলি রে করবেন হচ্ছে গ্রুপ, আর ওইগুলি হচ্ছে আপনার ওই আইটেম আইটেম মিন্স খরচের। লেজার। হ্যাঁ হ্যাঁ, লেজার। আচ্ছা, এখন কুমিল্লা ডিভিশন, খুলনা ডিভিশন, ঢাকা ডিভিশন তো ইন্ডিভিজুয়াল গ্রুপ করবো, কার মধ্যে করবো? আপনি একটা গ্রুপ করতে পারেন, যেটা হচ্ছে এইগুলি হচ্ছে কন্ট্রোল গ্রুপ হবে, আর ওইটা হচ্ছে মেন গ্রুপ হবে, যেটা হচ্ছে এক্সপেন্স। রাইট, অর্থাৎ আমি গেলে এক্সপেন্স নামে একটা গ্রুপ করতে পারি, তাই না? জি জি। যে ওই আর গ্রুপে ওইগুলি হচ্ছে কন্ট্রোল। control group, তাই না? তাহলে আমি এক্সপেন্স গ্রুপ না করে আমার তো সফটওয়্যারে অলমোস্ট কিছু গ্রুপ আছে, তাই না? যেমন আমি অ্যাকাউন্টিং ইনফোতে গেলাম, গ্রুপে গেলাম, অল্টারে গেলাম। আমি যদি ইনডাইরেক্ট এক্সপেন্সে যাই তাহলে তো আমার ইনডাইরেক্ট এক্সপেন্স গ্রুপ আছে না? ডিফল্ট আছে তো, তাই নাকি? তাই না? যদি আমি ইনডাইরেক্ট এক্সপেন্সটাকে ইনডাইরেক্টটাকে তুলে দেই, দিয়ে যদি আমি সেভ করি, তাহলে আমাকে ইনডাইরেক্ট এক্সপেন্সের নামটা আর এই নামটা কি সেভ হলো না? ঠিক আছে স্যার, আমি কি বুঝেছি বুঝছেন স্যার? হ্যালো? জি জি জি, বুঝা গেছে। অর্থাৎ আমি কি করলাম যে আপনি যে কথাটা বলছেন সেটাই বলছি, যে আমি কন্ট্রাক্ট হেডটা কি করলাম এক্সপেন্স, আর আমার যে ইনডাইরেক্ট এক্সপেন্স ছিল তাকে আমি কি করছি, তাকে আমি রিনেম করে ফেলছি। তাহলে আমি এটা কি শিখলাম এখান থেকে, যে আমার প্রয়োজনে আমার যে গ্রুপগুলো আছে ওই গ্রুপগুলোকে আমি চাইলে কি করতে পারি, রিনেম করে আমি আমার মতো করে নাম দিয়ে সাজাতে পারি, তাই না? আমার মূল কনসেপ্ট ছিল এটা। দেন হচ্ছে এর মধ্যে আমি ইন্ডিভিজুয়ালি আমার গ্রুপগুলোকে কি করতে পারি, তৈরি করতে পারি। অর্থাৎ
গ্রুপ ক্রিয়েট। এবার যদি আপনার কথা অনুসারে যদি যাই যে কুমিল্লা ডিভিশন আমার একটা গ্রুপ হবে, সরি কুমিল্লা ডিভিশন আমি আবার একটা কুমিল্লা ডিভিশন দিলাম এবং আন্ডার হইলে কিসের আন্ডারে, এক্সপেন্সের আন্ডারে। অর্থাৎ এক্সপেন্স হচ্ছে মেইন গ্রুপ, কন্ট্রোলের সাব কন্ট্রোল হচ্ছে কুমিল্লা ডিভিশন, তাই না? দিলাম, আমি সেভ করে দিলাম। দেন আরেকটা করলাম ঢাকা ডিভিশন, ঢাকা ডিভিশন, খুলনা ডিভিশন। যদি আমি এরকমই সাজাই তাহলে আমার ওই লিস্ট অফ অ্যাকাউন্টস যদি যাই ডিসপ্লে, এবং আমার যে লিস্ট অফ অ্যাকাউন্টস আছে দেখেন, যদি ওখানে আমি যাই লিস্ট অফ অ্যাকাউন্টস যাই, এখানে আমার ওই ব্যাংক অ্যাকাউন্ট এগুলো জায়গায় আছে। কিন্তু এক্সপেন্সটাকে দেখেন, আমি যেরকম সাজানোর চেষ্টা করছি বা আমরা যেভাবে আলোচনা করছি ওইভাবে কিন্তু আমরা তৈরি করতে পারবো। ওই ডিফল্ট যে ইন্টার এক্সপেন্ডিচারটা ছিল সেটাকে আমি রিনেম করতে পারছি এবং তার মধ্যে ইন্টার সাব কন্ট্রোলিং কি করছি, গ্রুপ আমি তৈরি করে দিয়েছি। অর্থাৎ আমার যেটা আমি ওয়ার্ডে সাজানোর চেষ্টা করছি যে আমার এভাবে হওয়া উচিত, তার মানে আমি ওইভাবে তৈরি করতে পারবো। কিন্তু আমার যে এইগুলোই আবার এই সাব কন্ট্রোলিং হেডগুলোর মধ্যে বা গ্রুপগুলোর মধ্যে আমাকে আবার কি করতে হচ্ছে, খরচের হেডগুলাকে বা লেজার গুলাকে কি করতে হচ্ছে, তৈরি করতে হচ্ছে। তার মানে আমি যদি এন্টারটেইনমেন্টে যাই, তাহলে এটা যদি তৈরি করতে যাই তাহলে কোথায় যাবো স্যার? অ্যাকাউন্টিং ইনফোতে যাব, লেজারে যাব, ক্রিয়েটে যাব, নাম দিলাম এন্টারটেইনমেন্ট কুমিল্লা ডিভিশন। সো আন্ডার হচ্ছে সে কি হবে, কুমিল্লা। কুমিল্লাটাই দেখেন বাই ডিফল্ট এক্সপেন্ডিচারের আন্ডার। দেন আমি সেভ করে নিলাম। তারপর আছে হেলথ এক্সপেন্স, এটা কুমিল্লা ডিভিশনেরই হেলথ এক্সপেন্স। স্যালারি এক্সপেন্স, এটা কুমিল্লা ডিভিশনের স্যালারি এক্সপেন্স। এবার যদি যে ঢাকা ডিভিশনের লেজার গুলা একই রকম, এইটা তখন আর ঢাকাতে চলে গেল। হেলথ এক্সপেন্স, এইটাও ঢাকা ডিভিশনে চলে গেল। খুলনা ডিভিশনে গেলাম, একই রকম লেজার আন্ডার হচ্ছে খুলনা ডিভিশন। এটাও খুলনা ডিভিশন। এটাও খুলনা ডিভিশন। তার মানে আমি যেভাবে সাজানোর চেষ্টা করছি বা আমরা যেভাবে তৈরি করার চেষ্টা করছি, যদি আমি ডিসপ্লেতে যাই ওই একই রকম আমি আমার লিস্ট অফ অ্যাকাউন্টসে যাই, এখানে আমার এই পার্টটা কিভাবে সাজলো। অর্থাৎ আমি যেভাবে সাজানোর চেষ্টা করছি আমার কিন্তু এটা ওইভাবেই কি হইল, রেডি হইল। এই জায়গাটা বুঝছেন তো নাকি স্যার? জি জি, বুঝা গেছে। কনসেপ্ট তো ক্লিয়ার, বাকিদের ক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার স্যার? এই কনসেপ্টটা তো ক্লিয়ার। আমি যে গ্রুপের সাব গ্রুপ করলাম, গ্রুপে রিনেম করলাম, সাব গ্রুপ করলাম,
জি ক্লিয়ার। এখন আসেন আমি যে পার্টটা আরেকটা যেটা পার্ট রেডি করার চেষ্টা করছি সেটা হচ্ছে ইনকাম। ইনকামটাকে হচ্ছে একই ক্যাটাগরিতে আমি রাখার চেষ্টা করছি, যে মেন হচ্ছে ইনকামটাকে একটা মেইন হেড, এবং ইনকামটা যদি দুইটা সাইড থেকে কাটে, ইন্টারন্যাশনাল ফান্ড থেকেও আসে, লোকাল ফান্ড থেকেও আসে। আমি ইন্টারন্যাশনাল ফান্ডে একটা পার্ট করছি, লোকাল ফান্ডে একটা পার্ট করছি। যদি আমার এখানে যদি আমার এই ফর্মেটে আমরা বুঝি যে, এখানে যদি আমরা বুঝি যে এইটা আমার সাব কন্ট্রোল বা এটা আমার মেইন কন্ট্রোলে গিয়ে, বা আমি যদি বলি এইটা আমার গ্রুপ টালির ভাষায়, এবং এই গ্রুপের আমরা এটা হচ্ছে একটা সাব গ্রুপ, সেম এরকম যদি হয় এখানেও তো একই রকম, ইনকাম একটা গ্রুপ, আর ইন্টারন্যাশনাল ফান্ড হচ্ছে ইনকামের একটা সাব গ্রুপ, লোকাল ফান্ড হচ্ছে ইনকামের একটা সাব গ্রুপ। এখন ইনকাম যেটা আছে, এটাকে যদি আমি চিন্তা করি যে ইনকাম নামে তো সরাসরি আমার সফটওয়্যার কোনো লেজার নাই, কিন্তু আমি কিন্তু দেখাই দিচ্ছি যে আমি চাইলে গ্রুপটাকে রিনেম করতে পারি। কোন গ্রুপটা? ইনডাইরেক্ট ইনকাম গ্রুপটা। অর্থাৎ আমার সফটওয়্যারে যদি আমি অ্যাকাউন্টিং ইনফোতে যাই, গ্রুপে যাই, অল্টারে যাই, অর্থাৎ ইনডাইরেক্ট ইনকাম চুজ করি, তাহলে ইনডাইরেক্ট ইনকাম নামে একটা গ্রুপ আমার ডিফল্ট আছে। তো এটাকে আমি চাইলে রিনেম করে আমার মতো ইনকামস করে দিলাম, দেন হচ্ছে আমি সেভ করে দিলাম। তাহলে ওই যে লেজারটা আছে, ইনডাইরেক্ট ইনকাম যে গ্রুপটা ছিল সেটা রিনেম হয়ে গেছে। এবং আমার দুটো সাব গ্রুপ দরকার, তাহলে গ্রুপ ক্রিয়েট, যেমন হচ্ছে ইন্টারন্যাশনাল ফান্ড, যেটা কিনা ইনকামের আন্ডারে, আরেকটা হচ্ছে লোকাল ফান্ড, কিনা ইনকামের আন্ডারে। তাহলে ইনকাম আর আন্ডারে দুটো ইন্ডিভিজুয়ালি গ্রুপ হলো। এবার যদি আমি ডিসপ্লে থেকে লিস্ট অফ অ্যাকাউন্টসে যাই এবং একটু এখানে আসি, যে ইনকামের দিকে আসি, দেখেন ইনকামের জায়গায় সেম আমার একই রকম ইনকাম, এবং ইন্টারন্যাশনাল ফান্ড, লোকাল ফান্ড, আমার আলাদা দুটো ফান্ড রেডি হয়েছে। এখন এখানে তো কিছু লেজার আছে, যেমন ফান্ড গুলো আসে বই থেকে, লাইক হোপ ইউএসএ ডোনেশন, বা ইউএসএ থেকে ডোনেট করে হোপ ফাউন্ডেশন। তো হোপ ফাউন্ডেশন যদি আমার ডোনেটে করে, তার সাথে যদি আমার ট্রানজাকশন হয়, দ্যাটস মিন সেটা হচ্ছে লেজার। আমি লেজারে গেলাম, ক্রিয়েটে গেলাম, হোপ ফাউন্ডেশন দিলাম। যেহেতু সে ইন্টারন্যাশনাল ফান্ড, আমি যেমন সাজানোর চেষ্টা করছি, তাকে আমি ইন্টারন্যাশনাল ফান্ডেই রেখে দিলাম। তারপর হচ্ছে জায়গা, জাপান ডোনেশন, জায়গা ডোনেট করতেছে, তো আমি দিলাম হচ্ছে জায়গা, একটু ইন্টারন্যাশনাল ফান্ড। আমি আরেকটা দেখাচ্ছি এনএফপি ডোনেশন, একই রকম, এটা একটা ইন্টারন্যাশনাল ফান্ড। সরি, লিস্ট অফ অ্যাকাউন্টস যদি যাই, এটা হচ্ছে আমার ইন্টারন্যাশনাল ফান্ড গুলো আমি তৈরি করে দিচ্ছি। তাহলে আমাকে কি করতে হবে? লোকাল ফান্ড গুলো কি করতে হবে? সেম এরকম অ্যাকাউন্টিং ইনফো লেজার ক্রিয়েট যদি যাই, তাহলে এলজিএডি ডোনেশন, এলজিএডি ডোনেট করতে পারে। তো এলজিএডি ইজ লোকাল, সেই জায়গায় তাদের লোকাল ফান্ড হচ্ছে আমার পিকেএসএফ ব্যাকআপ ফান্ড, লোকাল ফান্ড হিসাবে আমি ট্রিট করব। এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের কাছে, আমরা কিন্তু দেখতেছি, আমাদের কাছে খুবই সহজ মনে হইল না স্যার? এই চার্টের পেপার ডিজাইনিংটা এখন আমাদের কাছে খুবই ক্লিয়ার মনে হয়েছে, তাই না স্যার? তো এই ক্লিয়ারটাই আসলে আমার হওয়া দরকার ছিল। যেহেতু আপনাদের কোনো কোশ্চেন নাই, তার মানে আমরা বুঝতেছি যে এই যে চার্টের পেপারটা আমি তৈরি করছি, এখানে আমরা একটু যাই শর্টকাট কি দিয়ে, এই যে চার্টার অ্যাকাউন্টসটা আমরা তৈরি করছি, এইটা সম্পর্কে এখন আমরা খুব ভালোভাবে, এই জন্য আমরা ভালোভাবে বুঝি।
আমার কিন্তু এটাই দরকার ছিল যে এখন যেহেতু আমার কোশ্চেন আসতেছে না, তার মানে আমি বুঝতেছি যে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট ডিজাইনিং আমাদের জন্য খুবই ইজি হয়ে গেছে। সো আমরা ওইটা নিয়ে যেহেতু আমাদের কোশ্চেন হয়নি, এখন আমার আজকের ক্লাসের যেটা সেকেন্ড বা থার্ড যে পার্টটা ছিল, যে আসলে টালিতে বাজেট কিভাবে করে, বাজেটটা লাগে যেহেতু এনজিও অ্যাকাউন্টে বেশি, সেক্ষেত্রে আমি এনজিও অ্যাকাউন্টে বাজেটটা করে দেখানোর চেষ্টা করছি। লাইক আমি আপনাদের সাথে কথা বলতে বলতে বলি, যেমন হচ্ছে ধরেন আমি ধরে নিলাম যে একটা নতুন একটা ডোনেট আছে, যেটা কিনা ইন্টারন্যাশনাল ফান্ড বলতেছে, সে 2 কোটি টাকা কি করবে, ডোনেট করবে ইন্টারন্যাশনাল ফান্ড, যে সে 2 কোটি টাকা ডোনেট করবে। আর এই 2 কোটি টাকা সে বলতেছে যে আপনি 2 কোটি টাকা ডোনেট করবেন, বাট আমি ডিসাইড করে দিচ্ছি এর মধ্যে আপনি 40 লাখ টাকা 40 লাখ টাকা খরচ করবেন কুমিল্লা ডিভিশনের হেলথের জন্য, 30 লাখ টাকা খরচ করবেন ঢাকা ডিভিশনের হেলথের জন্য, 30 লাখ টাকা খরচ করবেন খুলনা ডিভিশনের হেলথের জন্য। বাকি টাকা বাকি 20 লাখ টাকা আপনি খরচ করবেন হচ্ছে হেলথ ডিভিশন কুমিল্লার জন্য, 15 লাখ টাকা খরচ করবেন হেলথ ডিভিশন ঢাকার জন্য, 15 লাখ টাকা খরচ করবেন হেলথ ডিভিশন খুলনার জন্য। স্যালারি পারপাস 20 লাখ টাকা খরচ করবেন কুমিল্লা ডিভিশনের জন্য, 20 লাখ টাকা খরচ করবেন ঢাকা ডিভিশনের জন্য, 10 লাখ টাকা খুলনা ডিভিশনের জন্য। তাহলে আমরা একটা ধারণা পাইলাম বা আমাদের একটা ডোনার আসলো, ডোনার বললো যে ডোনারটা হচ্ছে কি হোপ ইউএসএ ডোনেশন, যে কিনা আমাকে কি করবে 2 কোটি টাকা ডোনেট করবে। 2 কোটি টাকা সে বলছে যে আপনি এই খাতে খরচ করবেন। এই যে আমি কথার ছলে বা আমরা আমাদের কাজের ছলে যে পার্টটা বললাম যে এই টাকাটা সে ডিসাইড করে দিছে, আসলে এটাকেই বলা হয় বাজেট। আসলে এটাকে বলা হয় বাজেট। আমি হয়তো বা আমাদের কাজের জন্য বলছি, বাট তারা এই জিনিসটাকে খুবই সুন্দর করে শীট করে তৈরি করে দেয় যে কোন খাতে কত কত টাকা খরচ করবে। তো ওই জিনিসটাকে আমি এখানে মৌখিকভাবে একটা ধারণা দিয়ে যে এই জিনিসটাকে বলা হয় বাজেট, আর এই বাজেটটাই আপনাকে কি করতে হবে, টালিতে ইমপ্লিমেন্টেশন করতে হবে। বাজেট তৈরি করতে গেলে আমাকে যেটা করতে হচ্ছে, আমার এখানে আমি যেটা দেখানোর চেষ্টা করছি, অবশ্যই ওই কাজটা আমি আগে করে ফেলছি, আপনাদের শীট পড়লে আপনারা পাবেন যে ফিচারে যাবেন, মেইনটেইন বাজেট কন্ট্রোলটাকে কি করবেন, ইয়েস করবেন। অর্থাৎ আমি এটা কিন্তু আগেই করছি যে আমি আমার ফিচারে গেছি এবং এখান থেকে একটা অপশন আছে মেইনটেইন বাজেটেড কন্ট্রোল, এই অপশনটাকে আমি ইউজ করে ফেলছি। আর এইটা যখন আমার ইয়েস হয়ে যায়, তখন আমাকে কি করতে হয় সেই গাইডলাইনটা কিন্তু আমি আপনাদের এখানে দিয়ে দিছি। ঠিক আছে, যে আমি আসলে কিভাবে করব, যে অ্যাকাউন্ট গ্রুপ থেকে গ্রুপ সামারি, এক্সপেন্স পিরিয়ড ফর রিপোর্ট, বাজেট এন্ড ভেরিয়েন্স, দেন হচ্ছে শো ট্রানজাকশন ইয়েস, নেট ট্রানজাকশন ইয়েস, ক্লোজিং ব্যালেন্স নো, লাইক কিভাবে আমাকে বাজেটের রিপোর্টটা দেখতে হবে এবং বাজেটটা কিভাবে আমাকে কি করতে হবে, তৈরি করতে হবে। একটু যদি আমি দেখি, আমি অ্যাকাউন্টিং ইনফোতে গেলাম, বাজেট কিন্তু এখানে একটা অপশন চলে আসছে।
বাজেট ক্রিয়েশনের জন্য আমাকে এখানে যেতে হবে, সে বলতেছে ক্রিয়েট অল্টারটা অপশনটা অফ করা, বিকজ আমি বাজেট ক্রিয়েট করলে তো অল্টার করবে, এখন তো ক্রিয়েটে করতে পারি। তো ক্রিয়েট করলাম, ক্রিয়েটে আমাকে বাজেটের নাম দিছে। তো আমার এইটা যদি একটা বাজেট থাকে, এটার তো অবশ্যই একটা নাম আছে বা একটা টার্মস আছে, টাইম আছে। তো আমি এখানে একটা টাইম দিয়ে দিলাম যে বাজেট 2022, এবং সে বাজেটের একটা পিরিয়ড আছে, আমি দিলাম যে 1/1/22, তারপরে কত, এটা শুরু হবে 31/12/22, অর্থাৎ বাজেট ইয়ারটা আমি দিয়ে দিচ্ছি। এখন বাজেট ম্যাক্সিমাম বলে যে আপনি কি গ্রুপ বাজেট করবেন না লেজার বাজেট করবেন। গ্রুপ বাজেট করে লেজার বাজেট করবেন। যদি কোনো প্রতিষ্ঠান বলে যে আমার এই হেড গুলাতে কোনো বাজেট থাকবে না, এই হেডে কোনো বাজেট থাকবে না, টোটাল আবার এখানে যে কয় টাকা যাবে এখানে একটা বাইরে গেছে। এটা যেটা হচ্ছে যে আমার এই টোটাল যে কয় টাকা আসে, এই কয় টাকা টোটাল এখানে যায় সে গ্রুপ বাজেট দেখায় যে এখানে কোন হেডে কত টাকা খরচ করবেন, সেটার কোনো বালাই নেই। বাট তারা বলতেছে যে এই ডিভিশনে এত টাকা খরচ হবে। এরকম যদি আমার বাজেট থাকে, সেক্ষেত্রে আমি টালিতে কি করতে পারি, গ্রুপটাকে ইয়েস করতে পারি। আদারওয়াইজ আমি লেজারটাকে যদি ইয়েস আদারওয়াইজ আমার সেটা দরকার থাকে না। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা দেখছি সেটা হচ্ছে লেজারের উপরই বাজেটটা হয়, যেটা আমি তৈরি করছি। তো এখানে যখন আমি ওয়াই চেপে আমি ফিগারটা দিচ্ছি, দেন সে বলতেছে অ্যাকাউন্ট হেড নেই। আমি যখন স্পেস বার দিচ্ছি, দেখেন তার পাশে আমার সবগুলা হেড আমাকে দেখাই দিচ্ছে। এইবার যদি আমি আমার বাজেটটা তৈরি করতে যাই, যেমন এন্টারটেইনমেন্ট উইথ কুমিল্লা ডিভিশন ক্লোজিং ব্যালেন্স, তাহলে কত, 40 লাখ। তারপরে ছিল কি হেলথ এক্সপেন্স কুমিল্লা ডিভিশন, হেলথ এক্সপেন্স কুমিল্লা ডিভিশন ক্লোজিং ব্যালেন্স কত, 20 লাখ। তারপরে ছিল আমার স্যালারি এক্সপেন্স কুমিল্লা ডিভিশন 20 লাখ। তো কুমিল্লা ডিভিশন হচ্ছে, আবার হচ্ছে এন্টারটেইনমেন্ট ঢাকা ডিভিশন ক্লোজিং ব্যালেন্স কত, 30 লাখ। একই রকম এটার উপরে ঢাকা ডিভিশন 15 লাখ। তারপরে হচ্ছে স্যালারি একই রকম ঢাকা ডিভিশন, তারপর সেখানে 20 লাখ। আবার এন্টারটেইনমেন্ট, এবার খুলনা ডিভিশন ক্লোজিং ব্যালেন্স 30 লাখ। পরে হেলথ থাকছে খুলনা ডিভিশন 15 লাখ। আর স্যালারি ডিভিশন কত, 10 লাখ। এবং আমাকে ডোনেট করবে কে, ওপিএস ডোনেশন কোটি টাকা। এইভাবে আমরা আমাদের বাজেটটাকে কি করতে পারি, তৈরি করতে পারি। দেন এন্টার এন্টার অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্টের সাথে সাথেই আমার বাজেটটা কি হয়ে যায়, সফটওয়্যারের মধ্যে তৈরি হয়ে যায়। অর্থাৎ এখন আমরা যদি ফার্স্টে এইটুকু যদি বলি, আমার যদি কোনো একটা অ্যাকাউন্টসের বাজেট আসে, আমি বাজেটটা ক্রিয়েট করতে পারতেছি ট্যালিতে। সেটা আমি কিভাবে করতেছি সেটা আমরা জানলাম। তো এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা কোনো কিছু বোঝার কোনো কিছু ছিল কিনা?
আচ্ছা ভাই, আপনি ওখানে ক্লোজিং ব্যালেন্স দিলেন কেন? আচ্ছা, ওকে। ক্লোজিংটা আমি কেন দিলাম একটু দেখাই। আমি অল্টারে যাই। ক্লোজিং হচ্ছে যে টোটাল ব্যালেন্স, অর্থাৎ আমি যা খরচ করলাম বা যা আমার খরচ হবে টোটাল খরচের ক্লোজিং ব্যালেন্স এত দাঁড়ায়। অন নেট ট্রানজাকশন বলতে বোঝাচ্ছে শুধুমাত্র নেট ট্রানজাকশন যেটা হবে, শুধুমাত্র নেট ট্রানজাকশন, অর্থাৎ ওই সময় যে ট্রানজাকশন থাকবে ওই ট্রানজাকশন। তো ম্যাক্সিমাম বাজেটে হয় অন ক্লোজিং। অন ক্লোজিং মিনস হচ্ছে টোটাল যা খরচ করছি টোটাল ক্লোজিং এর উপরে কয় টাকা আমি খরচ করছি ওই হেড। অর্থাৎ এন্টারটেইনমেন্টে আমি টোটাল 40 লাখ টাকা চন ক্লোজিং, অর্থাৎ শেষ পর্যন্ত 40 লাখে খরচ হবে। আর ট্রানজাকশন হচ্ছে নেট ট্রানজাকশন হচ্ছে পার ট্রানজাকশনে 40 লাখ টাকা খরচ হবে। ট্রানজাকশন ওয়াইজ আমার বাজেট। আর আমরা যেটা ম্যাক্সিমামে আমাদের দেশে হয় সেটা হচ্ছে অন ক্লোজিং বাজেট, অর্থাৎ টোটালি এই খাতে ক্লোজিং এত টাকাই আমি খরচ করি। ও আচ্ছা, মানে পুরা ইয়ারে আর কি, মানে পুরা যে বাজেট 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 পিরিয়ডে। টোটালি রাইট। আচ্ছা আচ্ছা, এই বাজেট ইয়ার আর ফিসকাল ইয়ার তো এক না, না আলাদা হবে? এনজিওর ক্ষেত্রে প্রায় সময় একই হয়। আচ্ছা আর বাকিটা হচ্ছে আমার প্রতিষ্ঠান যেভাবে বাজেট করে, কারণ এনজিও ওই একটা বাজেট মানে একটা অ্যাকাউন্টস, এই জন্য। ঠিক আছে স্যার? তো এইটা ছিল মূল কনসেপ্ট। তারপরে হচ্ছে যথারীতি দেখেন আমার ট্রানজাকশন, অর্থাৎ এটা যখন হয়ে যায় দেন আমার ট্রানজাকশন অ্যাকাউন্টিং ভাউচার, আমি টাকা পাইলাম তার মানে কি রিসিভ। আমি ক্লিক করলাম রিসিভে, কে টাকা দিল? কে টাকা দিল? ও ইউএসএ ডোনেশন। কত দিন? এবার পুরো টাকাটা আমাকে দিতে হবে। 2 কোটি টাকা দিল। টাকাটা কোথায় দিবে? এবি ব্যাংকে ঢুকলো। তো এবি ব্যাংকে ঢুকলো, ট্রানজাকশন নাম্বার কত, এত এত এত, ইনস্টলেশন রেট 900। ঠিক আছে? এরকম আমি আমার মতো করে আমি কি করলাম, আমি আমার মতো করে কি করলাম, অ্যাকসেপ্ট করি। এই অ্যাকসেপ্টের সাথে সাথেই বলি, যেমন আমার রিপোর্টিং এর কথা বলে, যেমন এই অ্যাকসেপ্টের সাথে সাথে আমার রিপোর্ট ডান, দেন সে বলতেছে আমার ইনকাম ওভার এক্সপেন্ডিচার কত, 2 কোটি টাকা, অর্থাৎ আমার 2 কোটি টাকা ঢুকছে, পুরোটাই আমার রেভিনিউ। সেটা আমি যদি ইনকাম ওভার এক্সপেন্ডিচার, সে যে বলতেছে যে এক্সপেন্স অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার। এই টাকাটাই যখন আমি বিভিন্ন খাতে খরচ করব, ধরেন পেমেন্টে গেলাম, আমার তো ট্রান্সপোর্ট খরচ হবে, লাইক যদি আমি বলি এন্টারটেনমেন্ট কুমিল্লা ডিভিশনের খরচ হলো 50 টাকা, ওইটা খরচ হইলো, এই ব্যাংকে খরচ হইলো, এই ব্যাংকের চেক নাম্বারটা কত ছিল বুঝলাম, একই রকম বিং দ্য অ্যামাউন্ট হাবিজাবি যেটা আমার থাকে, একই রকম আমার ঢাকাতে পিছনে খরচ হতে পারে, এবি ব্যাংক থেকেই খরচ হতে পারে, তাই তো? আমি ন্যারেশন লিখলাম না। আবার এবি ব্যাংক থেকে লাগলে আমি আমার ক্যাশে টাকা ঢুকাইতে পারি। এবি ব্যাংক থেকে যখন ক্যাশে টাকা ঢুকবে কন্ট্রা ক্রেডিট কে এবি ব্যাংক, তখন ক্যাডে ঢুকলো কত, 1 2 3 4 5 6 লাখ, এবং এই টাকা কোথায় ঢুকলো? ক্যাশে। ওকে, অ্যাক্সেস। একই রকম এবার ক্যাশ যখন পেমেন্ট দিবে, পেমেন্ট হেলথ এক্সপেন্স অফ কুমিল্লা ট্রানজিট এক্সিকিউটিভ 2 লাখ টাকা কই থেকে গেল? আমার ক্যাশ থেকে গেল।
এইভাবে আমার দৈনন্দিন যে ট্রানজাকশন থাকে, আমার ট্রানজাকশন মধ্যে কি হবে, চলতে থাকবে। ট্রানজাকশন নিয়ে আমার কোনো কোশ্চেন নাই, এভাবে আমরা ট্রানজাকশন দিতে থাকবো, ট্রানজাকশন চলতে থাকবে। যখন ট্রানজাকশনটা ঠিক মতো দেওয়া হয়ে যায়, আপনি যদি বাজেটটা দেখতে চান, নানাভাবে বাজেটটা দেখতে পারেন। যেমন ডিসপ্লে থেকে আমরা ট্রায়াল ব্যালেন্স থেকে বাজেটটা দেখতে পারি। যদি ট্রায়াল ব্যালেন্সে ক্লিক করি, এটাকে যদি আমি ডিটেলস করি এবং এটাকে যদি আমি আরো ভাঙি, এই যে দেখেন আমার কনফিগারের লাস্ট যে ফরম্যাটটা আছে সেটা দেখেন যে এক্সপেন্ড অল লেভেল ইন ডিটেলস ফরম্যাট। আমি যদি এটাকে ইয়েস করে দিই, তাহলে এটা সব লেভেলে কি হয়ে গেল, ডিটেলসে ভেঙে গেল। এইবার যদি দেখেন ডান পাশে আমার যে হেল্পিং স্কলগুলোর মধ্যে নতুন একটা স্কল চলে আসছে, বাজেট ভেরিয়েন্স। বাজেট ভেরিয়েন্সে ক্লিক করলাম, বাজেট 2022 যখন ক্লিক করি দেখেন সে আমাকে অলমোস্ট আমার বাজেট দেখায় দিচ্ছে। দেখেন সে বলতেছে যে হোপ ইন্টারন্যাশনাল ফান্ডের আমার এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল বাজেট, যেটা ছিল বাজেট যে 2 কোটি টাকা, আমি অ্যাকচুয়ালি রিসিভ করছি 2 কোটি টাকা, সে বলতেছে 100% রিসিভ হয়ে গেছে। এবং ডান পাশে তাকান, সে বলতেছে যে ভেরিয়েন্স আর কোনো টাকা নাই। অর্থাৎ সে বলছিল আমাকে 2 কোটি টাকা দিবে বাজেটে, এবং আমি 2 কোটি টাকা পাই গেছে, আমার কাছে নাই। সেকেন্ড যেটা হচ্ছে দেখেন যে কুমিল্লা ডিভিশনে আমি এন্টারটেইনমেন্টে 40 লাখ টাকা খরচ করবো বলছি, কিন্তু আমি খরচ করছি কত, মাত্র 5 লাখ টাকা। অর্থাৎ মূল যে বাজেটটা আমি ধরছি, মূল বাজেটের মাত্র 12.5% আমি খরচ করছি। আপনি এই পাশে দেখেন আমার ভেরিয়েন্স হচ্ছে 35 লাখ টাকা। অর্থাৎ আমার এখনো 35 লাখ টাকার বাজেট আছে। অন্যান্য খাতগুলোতে এখন কোনো বাজেট নেই, 100% আছে, এটাও 100% আছে। এটাতে আবার যায়, এটা বাজেট ছিল 30 লাখ, খরচ করছি মাত্র 2 লাখ, যেটা কিনা মূল বাজেটের মাত্র 6.67%, এবং 39% আমার কি আছে, ভেরিয়েন্স আছে। একই রকম আমার খুলনা ডিভিশন যদি যাই, সেই হেলথে আমার বাজেট ছিল 15, খরচ করছি 2, অর্থাৎ 13%, আর 6% আমার কি আছে, বাজেট ভেরিয়েন্স আছে। অর্থাৎ মূল অ্যাকাউন্টস এর সাথে সাথে আমি এখন কি করতে পারতেছি, আমি আমার বাজেটটা দেখতে পারতেছি। শুধুমাত্র এটা না, আমি অ্যাকাউন্টস বুকে যদি আসি, আমার গ্রুপ সামারি থেকেও যদি দেখি, যেমন আমার এক্সপেন্সের কথা বলতেছে, এক্সপেন্সেস এটাকেও যদি আমি ডিটেলস করি, এবং এখানেও যদি আমি বাজেট ভেরিয়েন্স দেখাই, দেখেন আমাকে সে বাজেট ভেরিয়েন্স দেখায় আমার যে কয় টাকা, যে কয়টা হেডে বাজেট ছিল এবং তার ভেরিয়েন্স কত আছে। তো টপিকসের আজকের টালিতে শেখানোর আজকে মূল যে টপিকস গুলো ছিল, মূল টপিকস গুলো নিয়ে আমার আলোচনা যতটুকু করার আমি আমার মতো করে করার চেষ্টা করছি। তো ফার্স্টে আসি, আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা স্যার আপনাদের? এনজিওর অ্যাকাউন্টস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা জানার কিছু আছে কিনা? ওকে, আসেন তাহলে আমরা মোটামুটি বুঝলাম যে এনজিও অ্যাকাউন্টসটা আসলে কিভাবে তৈরি করতে হয় বা ওর ডিজাইনিং ফর্মের সিস্টেমটা কি, সেটা ছোটখাটো আকারে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে শেখানো কি কি ছিল, আমি যেটা বললাম যে টালিতে বাজেট হয়, যেহেতু বাজেটটা এনজিওতে বেশি ব্যবহার হয়, সেক্ষেত্রে বাজেটটা এখানে দেখানোর চেষ্টা করছি, গ্রুপের সাব গ্রুপ দেখানোর চেষ্টা করছি, রিপোর্টিং তো আমরা টুকটাক দেখলাম। তো ট্রেডিং এর পরে এনজিওতে আসলাম। এনজিওতে আসার পরে আমার যেটা ছিল যে এখানে আমি একটা জিনিস নিয়ে আলোচনা করছিলাম, সেটা ছিল যে একটা ফিচার নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম, যে এফিলোবের ফিচার। এবার আসেন আমরা ফিচার নিয়ে আলোচনা করি। ফিচার হচ্ছে, অর্থাৎ আমি যখন টালিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, করার পরে ওর যে বাই ডিফল্ট যে বডিটা আমাদেরকে দেখায়, তো ওটা একটা ফরম্যাটে থাকে। তার মধ্যে কিছু ফরম্যাট এখানে অন করা থাকে, কিছু ফরম্যাট তার ব্যাক এন্ডে থাকে। ডে ওয়ানে আমি বলছিলাম যে মুদি দোকান থেকে আপনার আনোয়ার গ্রুপ পর্যন্ত বা অন্য কোনো প্রতিষ্ঠান পর্যন্ত ওদের মতো করে আমার কি হয়, টালিটা সেট করে নিতে হয়, বা টালিতে কিছু অপশন থাকে যেটা কিনা টালি হাইড করে রাখে। সেই অপশনটাকে আমি ওখান থেকে যখন ইয়েস করবো, দেন হচ্ছে সেটা আমার ক্যাশের অ্যাকাউন্টের সাথে অ্যাড হবে। লাইক ধরেন আমরা যখন ট্রেডিং অ্যাকাউন্টস করছিলাম, তখন কিন্তু আমাদের এখানে বাজেটের দরকার ছিল না।
এটা আমি এনজিওতে আসছে যখন আমার বাজেটের দরকার হিসেবে বাজেট ফিচারটাকে নিয়ে আসছে। এরকম এই ফিচার যদি যাই, দেখেন ফিচারে এখানে দুটো ফিচার আছে, অ্যাকাউন্টিং ফিচার, ইনভেন্টরি ফিচার, স্ট্যাটুটরি বা নেট পিএসএস এগুলো আমাদের দরকার নেই। অ্যাকাউন্টিং ফিচার এবং ইনভেন্টরি ফিচার এই দুইটা ফিচার কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে ফার্স্ট যেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফিচার। আমি যদি অ্যাকাউন্টিং ফিচারে যাই, এখানে দেখেন অনেকগুলো ফিচার ইয়েস করা আছে, অনেকগুলো ফিচার নো করা আছে। অর্থাৎ কিছু ফিচার আমার ইউজ করা আছে যেটা আমি অলমোস্ট, যেটা সুবিধা আমি অ্যাকাউন্টসে কি করতেছি, বের করতেছি। আর কিছু ফিচার নো করা আছে যেটা এখানে হাইড করা আছে, আমি যখন এটা ইয়েস করব সেটা যে আমার মূল অ্যাকাউন্টসের সাথে কি করবে, অ্যাড করবে। এবং এই লাইনগুলো যদি পড়েন, এবং লাইনগুলোর অ্যান্সার কিন্তু ওর মধ্যেই আছে। লাইক দেখেন আমার এখানে জেনারেলের মধ্যে ফার্স্ট আছে মেইনটেইন অ্যাকাউন্টস। তো আমি যদি মেইনটেইন অ্যাকাউন্টস অনলি এটা নো আছে, আমি যদি নোর জায়গায় ওয়াই চেপে এন্টার দিই, কি ইফেক্ট আসে তাহলে? আমি যখন এখান থেকে বের হই, দেখেন আমার কিন্তু টালির যে গেটওয়ে টালিতে একটা পরিবর্তন আসছে না স্যার? টালি থেকে কোনো পরিবর্তন আসছে স্যার? অ্যাকাউন্টিং ভাউচার অর্থাৎ ইনভেন্টরি ভাউচারটা কিন্তু নাই, নাই। তাই না? তার মানে আমার যেহেতু শুধু অ্যাকাউন্টস মেইনটেইন করব, সেজন্য দেখেন আমি ফিচার থেকে অ্যাকাউন্টিং ফিচার, আবার যখন এটা নো করে দিচ্ছি, তখন দেখেন আমি আবার কিন্তু ইনভেন্টরি ইনফরমেশন, ইনভেন্টরি ভাউচার, স্টক সামারি এই পার্টগুলো কি করছে, এখন চলে আসছে। আর যখন ফিচার থেকে যখন আমি এটাকে যখন ইয়েস করছিলাম, তখন কিন্তু আমার এই পার্টগুলো কি ছিল, নো ছিল। অর্থাৎ অটোমেটিকলি হাইড হয়ে গেছে। দেখে সিম্পল কয়টা টার্মস, তো ফিচারটা আমার কতগুলো উপকার করে, যে আমার যে বাড়তি জিনিসটা আমার দরকার নাই, ওর মধ্যে কিছু কিছু জিনিস আছে, আমি যদি ওই অপশনটাকে নো করে দিই, দেন বাড়তি জিনিসটা আমার এখান থেকে চলে যায়। এখন আসেন দেখেন, ওই একই ফিচারে যখন আমি এটাকে আমার নো করে দিচ্ছি, দিয়ে যখন আমি এন্টার দিয়ে বের হয়ে যাচ্ছি, এবার দেখেন একটা চেঞ্জেস দেখেন আপনাদেরকে। স্টক সামারিতে যদি যান, দেখেন এখানে আমার স্টক নাই, আমি একটা স্টক কল অ্যাকাউন্টে যাই, আমাদের আগের পেজটাতে যাই, 19 পয়েন্টে গেলাম। দেখেন স্টক সামারিতে গেলাম, আমার স্টক আছে কত, 2,50,000। এবং আমি ব্যালেন্স শিটে গেলাম, আমি যদি আমার কারেন্ট অ্যাসেটের উপর রাইট ক্লিক করি বা এর মধ্যে ঢুকি, কারেন্ট অ্যাসেটের মধ্যে ঢুকি, এখানে আমার ক্লোজিং আছে কত, 2,50,000। এইবার যদি আমি আমার ফিচারকে বলি, যে ফিচার যে অপশন আছে দেখেন, ইন্টিগ্রেট অ্যাকাউন্টস এন্ড ইনভেন্টরি, অর্থাৎ অ্যাকাউন্টস এবং ইনভেন্টরি আমি ইন্টিগ্রেট করবো কিনা, সে বলতেছে ইয়েস আছে, দ্যাটস মিন করা আছে। যদি এটাকে নো করে বের হয়ে যায়, এখন দেখেন আমি যদি আমার স্টক সামারিতে যাই, স্টক সামারি আমার 2,50,000 আছে, কিন্তু এই স্টকটা কিন্তু আমার ব্যালেন্স শিটে কি হয় না, কনভার্ট হয় না। দেখেন আমার এখানে স্টক ক্লোজিং স্টকটা নাই, অর্থাৎ ক্লোজিং স্টকটা অটোমেটিকলি কি হয়ে গেছে, আমার এখান থেকে চলে গেছে। জাস্ট সিম্পল কয়টা পার্ট, আমি চাইলে ইনভেন্টরিটাকে আমার অ্যাকাউন্টসে হিট করে দিতে পারি, আবার চাইলে আমি স্টক সামারিতে রেখে দিতে পারি, যে পসিবিলিটি আছে। সো এই ফিচার থেকে যখন আমি আবার যখন এটাকে ইয়েস করে দিলাম, এইবার যখন আমি এন্টার করে বের হইলাম, যদি আমি এইবার ব্যালেন্স শিটে যাই এবং আমি কারেন্ট অ্যাসেটে যাই, দেখেন আমার ক্লোজিং স্টকটা চলে আসছে। তাহলে ফিচার থেকে দেখেন ফিচারটা কত ইজি, যে আমি চাইলে শুধু অ্যাকাউন্টস ইউজ করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি। এবং দেখেন 3 নম্বর যে লাইনটা ছিল ইনকাম এন্ড এক্সপেন্স, এটা তো অলমোস্ট আমরা অলরেডি ইনজিওতে করছি। এটা ছাড়া হচ্ছে আমার প্রফিট আর লসটা আমি থাকে, আর এটা ইউজ করলে আমার প্রফিট আর লসটা ইনকাম ওভার এক্সপেন্ডিচার হিসাবে অ্যাকাউন্টসে শো করে। এইখানে 4 নম্বরে যেটা আছে মাল্টি কারেন্সি, এতক্ষণ তো আমরা টালিতে যেটা করছিলাম সেটা ছিল
বেস কারেন্সি অর্থাৎ আমার টাকার উপরে। এখন যদি আমি চিন্তা করি যে আমার ডলার, পাউন্ড, ইউরো এগুলারও অ্যাকাউন্টস আছে বা এগুলাতেও হিসাব হয় বা এই হিসাবগুলো আমার রাখা লাগে, আমার মাল্টি কারেন্সি দরকার। সো বাই মাল্টি কারেন্সি বলে ট্যালি মাল্টি কারেন্সি ওকে করে, সেক্ষেত্রে আপনি মাল্টি কারেন্সিটাকে যদি গেস করেন, দেখবেন অ্যাকাউন্টিং ইনফোতে নতুন একটা অপশন চলে আসে, কারেন্সিস। অর্থাৎ নতুন একটা অংশ আমার অ্যাকাউন্টের চলে আসে। কারেন্সিতে যদি যান, সে বলবে যে ক্রিয়েট ডিসপ্লে রেট অফ এক্সচেঞ্জ। আমি তো ক্রিয়েটে করি না, রেট অফ এক্সচেঞ্জ কি দিব, ক্রিয়েটে গেলাম, লাইক আমি একটা ডলার সাইন দিলাম, ডলার ফরম্যাট নেম হচ্ছে ডলার, ডেসিমাল তো আগের মতোই আছে, তাহলে আমার একটা কারেন্সিস ক্রিয়েট করলাম ডলারে। কিন্তু এইটা ক্রিয়েটের পর আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে রেট অফ এক্সচেঞ্জটাকে আমাকে দিয়ে দিতে হবে, রেট অফ এক্সচেঞ্জটা আমাকে দিয়ে দিতে হবে। তাহলে আমি রেট অফ এক্সচেঞ্জে গেলাম এবং ডলারের স্ট্যান্ডার্ড বা বর্তমান রেট কত, লাইক আমি আজকের বাজারে দিলাম 105 টাকা, ডলারের তাহলে আমার রেট অফ এক্সচেঞ্জ হয়ে গেল। তো কারেন্সি হলো রেট অফ এক্সচেঞ্জ হলো, যখন আমি পোস্টিং দিতে যাব তখন আমি চাইলে আমি কারেন্সি দিতে পারি, যেমন অ্যাকাউন্টিং ব্রাউজার লাইক যদি কোনো একটা খরচের এন্ট্রি দেই, লাইক বিল্ডিং এর। এখন নরমালি যদি আমি এভাবে দিই সেটা তো আমার টাকা, যেহেতু আমার বেস কারেন্সি টাকা, কিন্তু আমি যখন এটাকে ডলারেই দেবো তখন আপনাকে ডলার সাইনটা আগে দিতে হবে। ডলার সাইনটা আগে দিয়ে যদি দেখেন আমি $1000, এর সাথে সাথে বলবে $1000 রেটে পারচেজ করতে 105, কম হতে পারে বেশি হতে পারে, দেন হচ্ছে টাকাটা আমি ক্যাশে দিই বা ব্যাংক থেকে দিই, এরকম কত ডলারে আমার কিন্তু ট্রানজাকশনটা কি হয়ে গেছে। এই যে দেখেন এখানে ডলার দেখাচ্ছে, এখানে টাকা দেখাচ্ছে, বেস কারেন্সি হিসেবে সে ক্রিয়েট করে সেভ করে। তাহলে এইটার সাথে সাথে আমি কি করলাম দেখেন, ফার্স্ট আমি ফিচার থেকে ডলারটা নিয়ে আসলাম, সেম হচ্ছে ডলারটাকে আমি কি করছি, ক্রিয়েট করছি, দেন হচ্ছে আমি রেট অফ এক্সচেঞ্জটা দিয়ে দিছি, আর পোস্টিং দেওয়ার সময় আমি ডলার ট্রানজাকশন করছি। এতে আমার সুবিধাটা কি দেখেন, এটা আমার সুবিধাটা কি, আমি যদি অ্যাকাউন্টস বুকে যাই এবং আমি অ্যাকাউন্টস বুকটা কোথা থেকে গেছিলাম, ডিসপ্লে থেকে অ্যাকাউন্টস বুক, গ্রুপ সামারি, যেমন বিল্ডিং। আমি এখানে আসলে অনেকগুলা, ওই যে বললাম আমার এই কনফিগার আমাকে অনেকাংশে হেল্প করে, লাইক ধরুন আমার ডিটেলস এর দরকার, প্লাস হচ্ছে আমি বললাম যে ফরেস্ট ডিটেলস অলসো ইয়েস, হ্যাঁ, ফরেস্ট ট্রানজাকশন যদি দিতাম, ফরেস্ট ট্রানজাকশন হলে দিলে ফরেস্ট ট্রানজাকশন, তাহলে দেখেন যে আমাকে ফরেস্ট ডিটেলসটাও আমাকে কি করছে, দেখাই দিছে, অর্থাৎ আমার ফরেস্ট ট্রানজাকশন কোনগুলো। পাশাপাশি আমি আমার ব্যালেন্স শিটটাকে, পুরো ব্যালেন্স শিটটাকে তো নরমালি এখন টাকায় আছে, আমি চাইলে পুরো ব্যালেন্স শিটটাকে এখন আমি ডলারে দেখতে পারি, যে আমার আজকে বাজারে ডলার হিসেবে কত। ওই যে নিউ কলামের কথা বলছিলাম, নিউ কলাম এবং কারেন্সিটা যদি আমি ডলারে চুজ করে দেই, দেখেন আমি এই একই অ্যাকাউন্ট আমি টাকায় দেখতে পারতেছি, ডলারেও দেখতে পারতেছি। ক্লিয়ার স্যার? তাহলে দেখেন এই ফিচার আমার কত আমাদেরকে সুবিধা করে। তার মানে ফিচার থেকে আমার এই কয়টা, দেন হচ্ছে মেইনটেইন বিল বাই বিল, যে আমরা মেইনটেইন করতেছি এটা ইউজ দিলে আমার অ্যাকাউন্টস এর ক্ষেত্রে মেইনটেইন বিল বাই বিলটা আমাকে দেখাবে। পেরোলের আলাদা ক্লাসই করব, পেরোল নিয়ে আমি ইয়ে করবো না, কস্ট সেন্টারের ক্লাস করবো আমাদের নেক্সট ক্লাসটাই কস্ট সেন্টার নিয়ে, তাহলে আমি কস্ট সেন্টারটাও বুঝবো। দেন ওই যে বললেন যে ডেবিটিউড ক্রেডিটিউড এই অপশনগুলো এখান থেকে আসে, বাজেটটাও এখান থেকে আসে, রিভার্সিং অ্যাকাউন্টটা এখান থেকে আসে, চেক প্রিন্টিংটা এখান থেকে আসে। ইভেন আপনি দেখেন জিরো ব্যালেন্স এন্ট্রিজ, জিরো ব্যালেন্স এন্ট্রিজ এর জিনিসটা দেখায়, যখন আমরা অ্যাকাউন্ট করতে যাই, লাইক হচ্ছে আমি ওরে চুজ করলাম, এখানে কোনো অ্যামাউন্ট দিলাম তো সেটা তো যাচ্ছে না, ঠিক আছে, আমি এন্টার দিচ্ছি যাচ্ছে না, জিরো দিচ্ছি যাচ্ছে না। কিন্তু আমি যদি ফিচার থেকে যদি এই জিরো ব্যালেন্স এন্ট্রিটাকে ইউজ করে দিই এবং ওই জায়গাতে এসে দেখেন ইনভেন্টরির ক্ষেত্রে আমি ভুল বলছি, ভুল করছি, অ্যাকাউন্টিং বাউচার লাইক হচ্ছে আমি যদি সেল করতে যাই,
এই যে আমার যেগুলো এন্ট্রি সে নিয়ে নিচ্ছে। যদি আমি ফিচার থেকে আমি যদি এই জিরোগুলি এন্ট্রিটা ইয়েস না করতাম, তাহলে কিন্তু আমার জিরোগুলি এন্ট্রিটা নিত না। তো আমার হচ্ছে আজকে আপনাদেরকে কিছু টাস্ক দিই, আজকে বেশি আপনাদেরকে জানাবো না। সেটা হচ্ছে এই ফিচার গুলো আপনারা দেখবেন। ফার্স্ট অফ অল এই ফিচারটা আপনারা দেখবেন, এখান থেকে ইয়েস করলে কি আপনি বেনিফিট পাচ্ছেন, নো করলে কি বেনিফিট পাচ্ছেন আপনি দেখবেন। এবং যদি আপনি না বুঝেন, নেক্সট ক্লাসে আপনি এটা নিয়ে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। পাশাপাশি আপনি বাজেটটা দেখবেন, বাজেটটা ঠিক মতো আমরা করতে পারি কিনা, এবং গ্রুপের সাব গ্রুপ গুলো আমার হয় কিনা। ঠিক আছে, এই কয়টা কাজ আমি আপনাদেরকে দিলাম। আশা করি আপনারা নেক্সট ক্লাসে এটা নিয়ে আমাকে কিছু কোশ্চেন করতে পারেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, না বোঝার থাকলেও বলতে পারেন, আমি চেষ্টা করব বোঝানোর জন্য। কারো কোনো কোশ্চেন আছে স্যার? কারো কোনো কোশ্চেন আছে স্যার? আমার কথা তো শোনা যায় নাকি স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, এমনিতে কোনো কোশ্চেন নাই মেবি মনে হচ্ছে আজকের। আচ্ছা আচ্ছা, বুঝছেন কিনা আমাকে সেটা বলেন, যে আসলে বুঝে আমি বুঝাইতে পারছি কিনা আপনাদেরকে। না, বুঝছি। আমি ছোট করে রাখছি কারণ ওই জায়গাটায় আমাদের উপর প্রচুর হ্যাম্পার গেছে তো। এখন কিন্তু দেখেন আপনার কাছে খুব ইজি মনে হচ্ছে, মনে হচ্ছে তো না আরেকটু বেশি দিলে ভালো হতো, এরকম হুম। মনে হচ্ছে না স্যার? হ্যাঁ, রাইট। সবার ক্ষেত্রে একই রকম, ওই যে প্রথম দিকে ধাক্কাটা কভার করলে বাকি জিনিসগুলো কিন্তু ইজি হয়ে যায়। তো যেহেতু সবাই স্যার একই লেভেলের না, বা সবাই একই রকম নিতে পারে না, লেভেল আসলে বলাটা ভুল হবে, এটা মেন বাই মেন আসলে ভেরি করে, এই জন্যই গ্যাপটা রাখা। আর বাকিদেরকে বলি প্র্যাকটিসে করে। আমাকে গ্রুপে একটা মেসেজ মেসেজ করছিল কে যেন, আহ, এখানে আসেন কেউ নেই, আমাকে কিছুদিন আগে গত দুই একদিন আগে মেসেজ করছিল যে রিসিভেবল দেখানোর জন্য, বা রিসিভেবলটা কিভাবে বুঝবে, এরকম একটা মেসেজ করছিল। আমি এখন খুঁজে পাচ্ছি না, আমি খুঁজতেছিলাম। উনি কি আছেন, কে যেন আমাকে মেসেজ করছিল? আপনি না থাকলে নাই, আমি এবার আমাদের খুঁজে দেখিনি বলে। ঠিক আছে স্যার, তাহলে এইটা গেল। এবং আমাদের নেক্সট ক্লাসটা যেটা হচ্ছে, আমি তো ফিচার নিয়ে বললাম যে আপনারা ফিচার নিয়ে আমাকে কোশ্চেন করবেন, এবং ফিচার নিয়ে আমি জানি যে অনেকগুলো কোশ্চেন হবে, মাস্ট বি কোশ্চেন হবে কোন ফিচারে কি কাজ। এবং এই ফিচার গুলাই আসলে মূলত আমাদের ক্লাস গুলাই কিন্তু ফিচার নিয়ে, অর্থাৎ এখানে যখন আমি ইয়েস করবো ফিচারটা, ওই ফিচারটা আমার টালিতে কোন জায়গাটা ইমপ্লিমেন্টেশন করবো আর কোন বিজনেসে লাগবে। তো আগামী ক্লাসের আমাদের যে কনসেপ্ট আছে বা আমাদের যে ইয়ে আছে সেটা হচ্ছে রিয়েল এস্টেট, অর্থাৎ একটা রিয়েল এস্টেট বিজনেসের অ্যাকাউন্টস কিভাবে রেডি করে, পাশাপাশি রিয়েল এস্টেটের অ্যাকাউন্টস তৈরি করতে গেলে কোন কোন ফিচার গুলো আমাকে রিয়েল এস্টেটে কি করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয় বা রিয়েল এস্টেটকে দেখাইতে হয়, এবং সেই হিসেবে আমি আমার রিপোর্টে জেনারেট করতে পারি কিনা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে রিয়েল এস্টেটের যে যেটা আছে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস আমি যেটা দিচ্ছি সেটা একটু দেখার জন্য আপনারা একটু দেখবেন, এবং দেখে একটু ধারণা নিয়ে রাখবেন যে রিয়েল এস্টেটের অ্যাকাউন্টসটা কিরকম হয়। তারপরে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে স্যার, আজকে আর আপনাদেরকে আর বেশি ডিস্টার্ব না করি। সবাই ভালো থেকেন।
আসসালামু আলাইকুম।